বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো তোমরা যারা বিএড 2024-26 সেশনের স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তাদের লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম হয়ে গেছে। আহ, গত 14ই অগস্ট ছিল এক্সাম। তো এই ভিডিওটি আরেকটু আগে আসার কথা ছিল, কিন্তু সামহাউ সিস্টেমের কোনো কিছু ইস্যুর জন্য এই ভিডিওটা আমি আনতে পারিনি, কারণ কিছুটা নিজের ব্যস্ততাও ছিল। তো আগামী 16ই অগস্ট থেকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের ডেট রয়েছে। তো 16 তারিখে বাদ দিয়ে যাদের এক্সাম রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যারা 16 তারিখে এক্সাম রয়েছে তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা হতে পারে। তবে তোমাদের যদি আগামীকালই এক্সাম হয়, তো তোমাদের আশা করছি লেখা এবং যাবতীয় যা পিপিটি তৈরি করার ছিল, শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে, সেগুলো রেডি হয়ে গেছে। এখন আসছি যাদের পরীক্ষা একটু পরে এবং যাদের পিপিটি নিয়ে এখন একটু সন্দেহ রয়েছে। তার আগে বলে দিই তোমাদের আজকের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রত্যেককে। তো দেরি না করে চলে আসা যাক মূল ভিডিওতে। তো দেখো, আমরা প্রত্যেকেই যখন বিএড স্টুডেন্ট হিসেবে থাকি, মানে কোর্সটার মধ্যে থাকি, প্রত্যেকেরই এটা একটা নতুন বিষয় যে পিপিটি প্রেজেন্টেশন কিভাবে তোমরা তৈরি করবে। এবং অনেক স্টুডেন্ট রয়েছে, বেশিরভাগের মধ্যে টেন্ডেন্সি রয়েছে যে অন্য কাউকে দিয়ে করানোর, তৈরি করানোর, বা সাইবার ক্যাফেতে গিয়ে অনেক টাকা খরচা করে সেটা তৈরি করানো। আবার অনেকে রয়েছে যে নিজেরা চেষ্টা করে, শেখার চেষ্টা করে, তারপরে বাকি যারা কলেজে যারা অধ্যাপক বা অধ্যাপিকারা আছেন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা যথাসম্ভব তৈরি করেছো। তো আমি তোমাদের আজকে এই ভিডিওটা এই কারণে নিয়ে আসা যে শুধুমাত্র এক্সাম পারপাসে নয়, তোমাদের ভবিষ্যতে যদি যে কোনো পিপিটি তৈরি করবার ক্ষেত্রে বা যে কোনো সেমিনার প্রেজেন্টেশনটা একটা খুব মূল্যবান বিষয়, তো সেটা তোমাদের কাজে লাগতে পারে। ইভেন যারা পরবর্তীকালে থিসিস লিখবে বা হায়ার স্টাডিজ অর্থাৎ পিএইচডি বা এমফিল করার উদ্দেশ্যে রয়েছে, তাদের জন্য এটি একটি খুবই মূল্যবান ভিডিও হবে বলে আশা রাখছি। তো তার আগে আমি তোমাদের দুটো কি পয়েন্ট বলবো, এই পয়েন্টটা তোমাদেরকে রেডি রাখতে হবে। তার আগে সবার আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এই মানে প্রসেসটা যদি জেনে থাকো, কারোর কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার নাও থেকে থাকে, কাছাকাছি কোনো রকম সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা নিজেদের কাজটা করে দিতে পারবে। প্রথমেই দেখো, এই সিস্টেমে প্রত্যেকেরই থাকবে ওয়ার্ড ডকুমেন্ট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করে নেবো। ডবল লেফট ক্লিক করলেই তোমরা কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করে দিতে পারবে। এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, ফিডব্যাক চলে আসছে। ওকে, এখানে একবার ক্লিক করে, তো দেখো এটাকে আমি ক্লিক করে স্ক্রিনের সামনে চলে আসলাম। এবারে দেখো, এখানে ফার্স্টে তোমরা কি করবে, ওপেন চলে আসবে, এটা ওপেন হয়ে গেল। এবারে নিউতে যাবে, দিয়ে এখানে জুম করে এই রাইট যে ক্লিকটা আছে জুম করে নেবে। তারপরে নিজেদের পছন্দ মতো এখানে অনেক ফরম্যাট আছে, কোনটা কি অ্যাপ্লিকেশন বা কিছু সেটা আমি পরে আসছি। তার আগে সবার আগে তোমাদের কাজ হবে এই পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশনের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা তোমাদের ওপেন করে নিতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে দেখো, এখানে অনেক রকম টেমপ্লেট রয়েছে। তুমি হচ্ছে ব্ল্যাক, তুমি যদি ফ্রেশ পেজ চাও তাহলে কিন্তু তুমি ফ্রেশ পেজে ক্লিক করলে ফ্রেশ পেজ চলে আসবে এবং এখানে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাব টাইটেল, এগুলো চলে আসবে। তো আমি কাজটা যেভাবে সহজে করা যাবে, খুব উইদাউট এনি বেশি পরিশ্রম ছাড়া এবং কম সময়, সেটাও আমি বলছি। তার আগে বলে দিই, পিপিটি করার আগে তোমাদেরকে নিশ্চয়ই নিজেদের সাবজেক্ট অর্থাৎ মেথড সাবজেক্ট যেটা যার যাবতীয় যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে একটি খাতা তৈরি করতে হয়েছে। অর্থাৎ 1.1.5 নামক যে কোর্সটি রয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি অনুযায়ী অথবা অন্যান্য ইউনিভার্সিটি অনুযায়ী, যে কোর্সটি রয়েছে মানে ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ মেথড পেপারের যে পেপারটি রয়েছে, সেই যাবতীয় পেপারে তোমরা লেখাটা নিশ্চয়ই আশা করি কমপ্লিট করে ফেলেছো। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকেই সেটা কলেজের অধ্যাপক বা অধ্যাপিকারা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন বা একটা ডেমো দিয়ে দিতে পারেন। অনেকে আছে হুবহু কপি করে দেয়, অনেকে আছে সেটার ফরম্যাটে নতুন একটা কোনো বিষয় তৈরি করে লেখে। তো আমি তোমাদেরকে আবারও বলছি যে কপি করাটা বন্ধ করো। যেহেতু তোমরা যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা পেরিয়ে আজকে এই একটা প্রফেশনাল কোর্সে এসছো, সেজন্য তোমরা যথাসম্ভব কোনো কিছু শেখার চেষ্টা করবে। হ্যাঁ, হতে পারে যে তোমাদের কাছে সময় কম, কিন্তু যথাসম্ভব হুবহু কপি করার চেষ্টা কম করবে। অবশ্যই একটা ডেমো হিসেবে থাকা দরকার, কোনো কিছু সামনে না থাকলে আমরা কিভাবে তৈরি করবো সেটা ঠিক আছে, কিন্তু এটাই বলার। তো যেটা বলছিলাম যে খাতা তোমরা নিশ্চয়ই তৈরি করেছো এবং প্রত্যেকটা প্র্যাকটিকামের যে মূল বিষয় রয়েছে সেগুলো আমি আসছি। তার আগে দাঁড়াও তোমাদেরকে বলে দিই, দেখালাম যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা এখানে অনেক রকমের ফরম্যাট রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের স্ক্রোল করলে এখানে অনেক রকম তোমরা ফরম্যাট পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা ফরম্যাট নিয়ে নিতে পারো। যারা একদম বেসিক বিগিনার তাদের জন্য আমি বলছি, ঠিক আছে। ধরো আমরা এই ফ্লোরাল বা ফ্লোরিশটা নিয়ে নিলাম। এখানে তারপরে আসার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে এবং তারপরেই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা একটু যদি জুম করি আমরা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 মিনিট। হ্যাঁ, এবার এটা হলো। দেন তারপরে জিনিসগুলো আসছে। ওকে, সরি। এরপরে এটা কত পেজের আছে তাহলে দেখার জন্য আমাদের শেষে স্ক্রলে যেতে হবে। একদম দেখো, এটা একদম 13 পেজে আছে। তো প্রত্যেকটা পিপিটির প্রথম আর শেষ বিষয় এই ওয়েলকাম ফার্স্টে থাকে এবং লাস্টে থাকে, মানে টাইটেল পেজ একটা থাকে এবং লাস্টে থাকে থ্যাংক ইউ পেজ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এটা গেল মেন। এখন দেখো, তোমাদের যে খাতায় যেভাবে তৈরি করেছে সেই খাতার যে খসড়াটা বা খাতার যে একটা ফরম্যাট, সেটা যদি তোমাদের কাছে রেডি থাকে তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। এবং সেই খাতার ধরো একটা পেজে তুমি 10 লাইন লিখেছো,
সাপোজ ধরে নিচ্ছি একটা পেজে তুমি 10 লাইন লিখেছো, সেই 10 লাইনের টপিকগুলো কি কি, মানে টপিক কি কি টপিকে 10 লাইন লিখেছো সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা লিখেছি, ফার্স্টে লিখেছি যে প্র্যাকটিক্যালের বিষয়, তারপরে কি দিয়েছি, তারপরে দিয়েছি হয়তো সূচিপত্র দিয়েছি, ঠিক আছে, তারপরে কি দিয়েছি, তারপরে হয়তো দিয়েছি ভূমিকা দিয়েছি, ঠিক আছে, ভূমিকার পরে দিয়েছি প্র্যাকটিকাম করার উদ্দেশ্য কি, প্র্যাকটিকামটি লেখার উদ্দেশ্য কি বা করার উদ্দেশ্য কি, তারপরে দিয়েছি ডিরেক্ট বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এবং পুরোপুরি সেই বিষয়টা কিভাবে কি তৈরি হয়েছে সেটা, এবং শেষে উপসংহার, এবং তারপরে সহায়ক গ্রন্থপঞ্জি, এবং লাস্টে স্বাক্ষরপত্র দিয়ে আমরা একটা প্র্যাকটিকাম শেষ করি। ঠিক এখানে সেম প্রসিডিওর হবে, শুধু লাস্টে যেভাবে আমরা স্বাক্ষরপত্রটা দিই সেই স্বাক্ষরপত্রটা আমরা দেবো না। তো এবং এখানে তোমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে যে আমরা যদি ভূমিকা বা বিষয়বস্তুর আলোচনাতে এক একটা পেজে আমরা 10 লাইন করে লিখি, তাহলে আমাদের পিপিটিতে যেটা সংক্ষিপ্ত অনুযায়ী সংক্ষিপ্ত টার্মে আমরা দেবো ম্যাক্সিমাম 3 থেকে 4 লাইন, 1 লাইন বা 2 লাইনে দিলেও হবে, কিন্তু তোমার যে মেন অরিজিনাল যে টপিক সেটা যেন তুমি সেই অল্প সময় বোঝাতে পারো, তাদের বোঝাতে পারো, তোমার সামনে যারা রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারো। এবং এই জন্যই এই পিপিটি প্রেজেন্টেশনটাকে অনেকে বলেন যে সেমিনার প্রেজেন্টেশন। সেমিনার প্রেজেন্টেশনের ভ্যালিডিটি এই পরীক্ষার ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট। যদি এক্সটার্নাল সেরকম মনোযোগ সহকারে শোনেন তাহলে পুরোটাই হয়তো শুনবেন, আর যদি চান যে একটু ছুঁয়ে ছুঁয়ে দেবে তাহলে কিন্তু অল্প একটু শো করে খাতা থেকে প্রশ্ন করবেন। তাই খাতাতে তোমরা যেটা লিখেছো সেই কি লিখেছো সেটা অবশ্যই এক্সাম হওয়ার আগে একবার মিনিমাম একটা রিডিং দিয়ে যাবে। এবং বাকি যে সমস্ত এক্সাম পারপাসে যে সমস্ত তথ্য রয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিও আমি আগে আলোচনা করেছি। তো সেগুলো তোমরা রেডি করে যাবে, এবং যাবতীয় যা লিখেছো সেটা কারো দেখে দেখে লিখতে পারো, সেটা তোমাকে কেউ তোমাকে তোমার হয়ে কেউ লিখে দিয়েছে সেটা হতে পারে, কিন্তু যা লিখেছো সেই বিষয়ে যেন তোমার ধারণা থাকে। সেখান থেকে প্রশ্ন করলে হুবহু না পারলেও সেটার এডুকেশন রিলেটেড বিষয়ে এক্স্যাক্টলি ফর্মুলা কেউ জিজ্ঞাসা করে না। কিছু কিছু ক্ষেত্রে তুমি যেটা জিনিসটা বুঝেছো সেটাও যদি তুমি বলতে পারো সেখানেও কিন্তু এক্সটার্নাল অনেকটাই খুশি হয়ে যান। আশা করি বোঝাতে পারলাম। তো এখানে তোমাদের সেমিনার প্রেজেন্টেশনে আমি ফ্লোরাল প্রিন্টার রয়েছি। তোমাদের যদি মনে হয় যে এটা পছন্দ হচ্ছে না, তোমরা আবার কি করবে, তোমরা ডিজাইনে যাবে। ডিজাইনে গিয়েও এখানে এরকম একটা কয়েকটা ফরম্যাট পেয়ে যাবে, এখানে কালার চেঞ্জ করতে পারবে। আমি তোমাদেরকে সবকটাই দেখিয়ে দিচ্ছি, এটা এই কালারটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, এইভাবে ফ্লোরাল থাকবে, এইভাবে জিনিসটা থাকছে। এখন তোমাদের বিষয় হচ্ছে কি, যে তোমাদের যদি নাও চেঞ্জ ভালো লেগে থাকে তোমরা হচ্ছে আবার যাবে এবং এখানে হচ্ছে আবার নিউতে যাবে, নিউতে গিয়ে তোমাদের ইচ্ছে মতো কোনো একটা ফন্ট চুজ করে নেবে। তো আমার এই ফন্টটাই সব থেকে পছন্দ হয়েছিল, সেই জন্য আমি আবার এটাই সিলেক্ট করলাম। এবং এখানে ডিজাইনে গিয়ে আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতো যেটা মনে হবে সেটা করবে, আমি জাস্ট ফরম্যাটটা বলছি তোমাদেরকে। যদি মনে হয় যে পাইটের করে রাখবে সেটা করলেও কিন্তু হবে। এখন তোমাদের কাজ হবে কি, এখানে দেখো এখানে টপিকের নাম দেওয়া আছে, যেটা ডেমো হিসেবে দেওয়া আছে তার নাম দেওয়া আছে। আমাদের কাজ হবে ফার্স্টে এখানে দেখো এই লেখাটার উপরে লেফট ক্লিক করলেই তোমাদের এই এডিটের একটা অপশন চলে আসবে। এই এডিটের অপশনের বদলে আমরা এবারে নিজেদের যাবতীয় যা লেখা হবে সেটা আমরা লিখবো। যদি আমরা এডিট করে দিই, এখানে আমরা লিখবো ওয়েলকাম। এটাকে যদি আমরা ছোট করতে চাই এইভাবে, এখানে যদি ওয়েলকাম টু সেমিনার প্রেজেন্টেশনে তোমরা লিখতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে ওয়েলকাম টু সেমিনার প্রেজেন্টেশন, এটা তোমরা লিখবে। এখন কথা হচ্ছে যে সরি কথা হচ্ছে যে অনেকে বলো যে এটা তো গেল ইংলিশে, আমি এটাকে বাংলায় কিভাবে করবো। তার আগে বলেছি এখানে যা যা আছে এখানে তুমি ক্লিক করলেই ফরম্যাটে শুধু নিজেদের জায়গাটায় এজেন্ডা লেখা আছে, তুমি এখানে লিখে দিলে কন্টেন্ট, কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র। ইন্ট্রোডাকশন যেমন আছে থাকবে, তারপরে তোমাদের যা টপিক সেখানে থাকবে। এর আগে আমি আরেকটা বলে দিই, এখানে এটাকে আমি মিনিমাইজ করলাম, আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো বলে এটাও আমি মিনিমাইজ করলাম। এখানে তোমাদের সবার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন বাংলায় লিখতে হবে, বাংলা কি করবো জানি না। এখানে সবার আগে আমি একটা অ্যাপ্লিকেশনের নাম বলছি, সেটা তোমরা সার্চ করবে, সেটা হচ্ছে যে অভ্র কি ডাউনলোড। এখানে তোমাদের ফার্স্ট পেজে চলে আসবে ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সন বা টাইপিং সফটওয়্যার, যেটা থাকবে সেটা ডাউনলোড করবে। এখানে ফ্রি ডাউনলোড পিসি, দেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেটা আসছে সেটা আমি তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথম লিঙ্কে এবার ক্লিক করব, দ্বিতীয় লিঙ্কটা যেহেতু ঠিকঠাকভাবে কাজ করলো না, তারপরে আমরা ডাউনলোড করব, ডাউনলোড দ্য কিবোর্ড, দেন ইনস্টল করার জন্য অপেক্ষা করব। ইনস্টল হয়ে গেছে।
এরপর তোমাদের স্ক্রিনে দেখা যাবে যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে নেক্সট নেক্সট নেক্সট, দেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে ফিনিশ করে চলে আসবে মেন অপশান। এবার দেখো এখানে অভ্র যে কিবোর্ডটা ডাউনলোড হয়ে গেছে ওটা তোমরা ক্লিক করলেই স্ক্রিনের উপরে এইরকম এই ছোট্ট বক্স ফুটে উঠবে। এরপরেই তোমাদেরকে দেখাবো আমি যে কিভাবে কত সুন্দরভাবে এটি কাজ করে। এখানে দেখো একটা টার্ম ইংলিশ আছে, বেঙ্গলি আছে। তোমরা যেটাতে টাইপ করতে চাও সেটা বরাবর চেঞ্জ করবে। যদি ইংলিশে টাইপ করতে চাও তাহলে ইংলিশ, আর ইংলিশ থেকে যদি বাংলা করতে চাও তাহলে বাংলা। এবং এখানে দেখো এর বক্সের বাম দিক থেকে 5 নম্বর বরাবর যে অংশটি আছে তাতে ক্লিক করলে স্ক্রিনে এরকম কিবোর্ড ফুটে উঠবে, বাংলা কিবোর্ড। যদি কোনো রকম কোনো কিছু ওয়ার্ড টাইপ করতে গিয়ে তোমাদের মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে হচ্ছে না, তখন তোমরা এই বাংলা কিবোর্ড অনুযায়ী টাইপ করে সংখ্যাটা বুঝতে পারো। তো দেখো এখানে আমি কিবোর্ডে ইংলিশ লেটারগুলো টাইপ করছি, আর এখানে বাংলা অপশানটা চলে আসছে ডান দিকে, তো সেটা আমি সিলেক্ট করছি। এরপর ওই লেখাটিকে সিলেক্ট করে আমি সাইজটা বাড়াচ্ছি, ফন্টের সাইজ। তারপরে নিচের যে বক্স রয়েছে সেখানে লিখছি ভূমিকা। এটিকেও তোমরা বোল্ড করতে পারো, আন্ডারলাইন করতে চাইলে ইউতে ক্লিক করবে। এগুলো বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা জানো, যদি নাও জানো দেখে রাখো, কারণ আমিও যখন প্রথম অ্যাপ্লাই করেছিলাম আমাকে কেউ বলে দেয়নি। আমি যেটুকু শিখেছি অন্যান্য ইউটিউব চ্যানেল বা গুগল আর কিছুটা বন্ধুবান্ধবীরা সাহায্য করেছিল। কিন্তু তখন আমি যদি এত সহজে অ্যাপ্লিকেশনগুলো জানতাম তাহলে খুবই ভালো হতো। তো দেখো এখানে প্রত্যেকটা সেমিনারের যে মূল জিনিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেখানে কিন্তু প্রথম পেজে তোমাদের সবসময় লিখতে হবে ওয়েলকাম, অথবা তোমরা যদি চাও যে আমি বাংলায় টাইপ করব কিভাবে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে ওয়েলকাম টু সেমিনার প্রেজেন্টেশন তো আমরা ইংলিশে লিখি, তো এখানে আমরা লিখব সেমিনার প্রেজেন্টেশনে সবাইকে স্বাগত। আরেকটা কথা বলে দিই, এখানে দেখো এখানে ফন্টগুলো আছে, তোমরা এই যে সেমিনার প্রেজেন্টেশনটা আমি লেখার চেষ্টা করছি কিন্তু প্রেজেন্টেশন অপশানটা ঠিকঠাক আসছে না, তাই আমি প্রেজেন্টেশন শব্দটি এই বাংলা কিবোর্ডে যে সংখ্যা মানে অক্ষরগুলি আছে, ব্যঞ্জন বর্ণগুলি আছে, স্বরবর্ণগুলি আছে, তাদের সাহায্যে প্রেজেন্টেশন শব্দটি লিখছি। তো এই অভ্র কিবোর্ডটির সুবিধা অনেক বেশি। এছাড়া আরেকটা উপায়ও করা যায়, সেটা হচ্ছে যে ওটিজি কেবিল ল্যাপটপ বা কম্পিউটারের সাথে যদি অ্যাটাচ করে তোমাদের ফোনটার সাথে অ্যাটাচ করো এবং হোয়াটসঅ্যাপ লগ ইন করো, বা টেলিগ্রাম যদি তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে লগ ইন করা থাকে, তাহলে কিন্তু তুমি ধরো সেলফ চ্যাট বা অন্য কাউকে সেই চ্যাটটি পাঠালে বাংলায় টাইপ করে, কারণ ফোনে বাংলায় টাইপ করাটা আমার মনে হয় ইজি, তো সেটা টাইপ করে সেই শব্দটি কপি করে এখানে পেস্ট করবে, তো সেখানে অনেকখানি সময়টা চলে যায়। তো যেটা আমি করেছিলাম, কিন্তু পরে আমি জানতে পারি যে এইভাবে একটা কিবোর্ড আছে ল্যাপটপে ডিরেক্ট করা যায়, তো সেটার জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা যদি একদিন বসো তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো আমি লিখে নিয়েছি সেমিনার প্রেজেন্টেশনে সবাইকে স্বাগত।
এখন আমি তোমাদেরকে দেখাবো যে তুমি যদি এই সেমিনার প্রেজেন্টেশন কথাটা ইংলিশে লেখো তাহলে কিভাবে কি হবে। এখানে দেখো অভ্র কিবোর্ড যেটা ছিল সেখানে আমি আবার বাংলা লিখে নিয়েছি। প্রেজেন্টেশন শব্দটি আমরা লিখব না, এবারে প্রেজেন্টেশন যে শব্দটি আছে সেটা আমরা ইংলিশে লিখব, বাকি অর্ধেক কথাটুকু বাংলায় লিখব। এখানে দেখো সেমিনার কথাটি উঠে আসছে, ওখানে তোমার অপশান দেবে। যারা বুঝতে পারছো না তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, আর যারা বুঝতে পারছো তাদেরকে বলবো যে তোমরা এই নলেজকে কাজে লাগিয়ে অনেক দূর অনেক কাজে এগোতে পারবে। এবং আমিও ধরো নতুন শিখেছি এবং যেটুকু শিখেছি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো এখানে অনেক রকমের যদি আরও কোনো ভালো শর্টকাট কী থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো দেখো এখানে সেমিনার প্রেজেন্টেশন, সবাইকে স্বাগত, এই শব্দটি আছে, সবাইকে স্বাগত। আর এই তোমাদের যদি মনে হয় যেটাকে আমি একটু মাঝখানে নিয়ে আসবো, বা যেহেতু আমরা অটোমেটিক একটি থিম ইউজ করছি, সেখানে আগের যে পিপিটি রয়েছে সেখানের যে লেখা আছে বা কোনো রকম বক্স রয়েছে সেগুলোকে কিন্তু সাইডে গিয়ে আমরা ক্লিক করে কাট করে দিতে পারি। কাট করবেন কিভাবে, দুটো শর্টকি আছে, একটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস এক্স, এই শর্টকাট কি একসাথে কিবোর্ডে করলে কাট হয়ে যায়। আর এছাড়া মাউসের যে রাইট ক্লিক আছে সেটিকে ক্লিক করে ওই যে বক্সগুলো আছে রাইট ক্লিক করলেও কিন্তু কাট হয়ে যাবে। এরপরে আমরা লিখছি সূচিপত্র, কন্টেন্ট তখন দেখালাম, এরপরে সূচিপত্রর পরে ভূমিকা দেখাচ্ছি। এবারে ভূমিকা যে কোনো সেমিনার প্রেজেন্টেশনে প্র্যাকটিকাম খাতায় তোমরা যা যা লিখবে ঠিক সেই মতো তোমাদের সাজাতে হবে। প্রথমে ধরো কোনো বিষয়ে ভূমিকা বললে, তারপরে বিষয়বস্তুর আলোচনা বললে, তারপরে সেটা কেন আমরা এখানে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যদি জানি, আমি ধরো একটা টপিক বেছে নিয়েছি লাইফ সায়েন্স সম্পর্কে, তো সেটা তোমরা বিষয়বস্তুর আলোচনা। এবং তারপরে দেখো এখানে যে ইংলিশ টার্মে যে লেখাগুলো আছে সেটাই হুবহু টুকে দিলে হবে না, তোমার যে খাতায় তুমি যে রেডি করেছো তার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। এরপরে দেখো এই যে আস্তে আস্তে আমি বক্সগুলো রিমুভ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এঙ্গেজিং দ্য অডিয়েন্স, ভিজুয়াল এইডস, ফাইনাল টিপস ফর টেকঅ্যাওয়েজ, এটা হচ্ছে আমি এর বদলে আমি লিখব বিষয়বস্তুর আলোচনা, সেটা তো হলো। এরপরে যে টপিক যেটা আমি বললাম যে গ্লোবাল ওয়ার্মিং, সেটাই আমি বাংলায় লিখছি, সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। আর এই লেখাগুলি বোল্ড করবার জন্য ঠিক সেম লেখাটাকে পুরোটা সিলেক্ট করে ক্যাপিটাল বি ক্লিক করতে হবে, তাহলে লেখাটা বোল্ড হয়ে যাবে। এখানে দেখো বিশ্ব উষ্ণায়ন, তার ক্ষতিকারক প্রভাব এবং গৃহীত পদক্ষেপ। এই যে প্রথমে একটু অকওয়ার্ড প্রোনাউন্সিয়েশন দেখাবে, কিন্তু তুমি যদি সঠিকভাবে ইংলিশে নামটা লিখতে পারো তাহলে কিন্তু একদম সঠিক অপশানটা দেখাবে এবং সেটাকেই তোমাকে ক্লিক করতে হবে। তো পদক্ষেপ শব্দটি আমরা লিখতে পারলাম না, তাই অভ্র ট্রান্সলেটারের বদলে অভ্র কিবোর্ডের সাহায্যে আমরা পদক্ষেপটি লিখে নিচ্ছি। যে কোনো যুক্তাক্ষর লেখার আগে তার যে বর্ণটি আছে সেটি লিখে নিলে তার নিচে হসন্ত দিয়ে যেটা যুক্তাক্ষর লেখা হচ্ছে সেটা লিখে তাহলে তাড়াতাড়ি হয়। ধরো আমরা চেষ্টা করছি চ, তাহলে তালবস্যই হসন্ত দিয়ে তারপরে চ লিখে তাহলে চটা হয়ে যাবে নিশ্চয়, যেটা ঠিক সেরকম। এরপরে আসছে উপসংহার এবং সবার শেষে যে থাকে গ্রন্থপঞ্জি, সেখানে আমরা গ্রন্থপঞ্জি না লিখে লিখব রেফারেন্সেসের পরে
আর স্বাক্ষরপত্র দেবো না, আমরা থ্যাংক ইউ বলে পিপিটিটি শেষ করবো। এবং এই ডিউরেশানটা এখানে তোমাদের মনে হচ্ছে যে এটা তৈরি করতে তো অনেকটা সময় লাগবে, তোমাদেরকে খুব স্পিডে জিনিসটা বলে যেতে হবে, কারণ শর্ট শর্ট টপিক যেটা 5 মিনিট বা 6 মিনিট ম্যাক্সিমাম, যদি এক্সটার্নালের ওপরে নির্ভর করেন, তিনি যদি ভালো করে শোনেন তাহলে বেশি সময় নিতে পারে। কিন্তু যেহেতু প্র্যাকটিকাম পরীক্ষায় অনেক স্টুডেন্ট থাকে, তাই ওই 5 থেকে 7 মিনিট সময়টাকেই ধরে নেওয়া হয়। আর পুরোপুরি তোমরা প্রেজেন্টেশান যে এই যে স্লাইড দেখে দেখে যদি প্রেজেন্ট করবে বলো, সেটা কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। তোমরা আগের থেকে মনে করে করে যাবে যে কোন স্লাইডে কী কী আছে। স্লাইড পয়েন্ট আউট করবে ঠিকই, কিন্তু তোমরা কিন্তু ওই স্লাইডের দিকে না তাকিয়ে এক্সটার্নালের দিকে তাকিয়ে যাতে বলতে পারো, সেইভাবে নিজেরা আয়না দেখে প্র্যাকটিস করে নেবে, আয়নার সামনে দাঁড়িয়ে বা যেমন করে আমরা ক্লাসে পড়াই ঠিক সেরকম। তো এখানে দেখো এই যে আন্ডারলাইনগুলো ড্র করা হচ্ছে, এখানে তোমরা ইনসার্টে যাবে, ইনসার্টে গিয়ে শেপ বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে এই স্ট্রেট লাইনটা চুজ করবে। এবং স্ট্রেট লাইনের আউটলাইন কীরকম হবে, সেটা একটু মোটা হবে না মাঝারি হবে, সেটাও আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এর যে ধারে ধারে আছে সেখানে কিন্তু আমরা পেজ নাম্বারগুলো একে একে দিয়ে দেবো যখন পুরোপুরি স্লাইডটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই ছিল প্রথমে সূচিপত্রের কাজ। এই কাজটা যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে বাকিদের থেকে। এখানে দেখো তোমরা টেবিলও ইউজ করতে পারতে, আমি যে ফন্টটা আগে ছিল সেই অনুযায়ী করতে গিয়ে একটু দেরি হচ্ছে। আর এখানে লেখার নিচে রেড মার্ক আসলে চিন্তার কিছু নেই, কারণ এটা যেহেতু একটা ফন্ট থেকে আরেকটা ফন্টে যাচ্ছে, সেই জন্য রেড মার্ক হয়েছে। তবে যথাসম্ভব চেষ্টা করবে রেড মার্ক যাতে না আসে, কিন্তু যদি আসে তাহলে তো আমাদের আর কিছু করার নেই, কারণ এটা তো আর ইংলিশ কিবোর্ড নয়, আমরা বাংলায় ট্রান্সলেট করে লিখছি। আর এই পিপিটিগুলি যত ভালো করে ছবি দেবে তত কিন্তু আরও সুন্দর আকর্ষণীয় হয়ে যাবে। এখানে দেখো পাশে যে ফুলের ছবিটা আছে, সেটা যদি গ্লোবাল ওয়ার্মিং না হয়ে কোনো একটা অন্য টপিকে হতো যেটা নেচারের সঙ্গে যায় না, তখন কিন্তু আমরা এই ফুলের ওপরে অন্য কোনো একটা ছবি বা অন্য কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারতাম। ওর ওপরে কোনো একটা ছবি কপি করে আমরা ওই বরাবর রেখে দিলেও কিন্তু হয়ে যাবে। এরপরে আসছি, দেখো এরপরে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে স্ক্রিনশট তোমরা খুব সহজেই এই কয়েকটি কি নিয়ে ব্যবহার করে তাড়াতাড়ি কাজটাকে সহজ করতে পারবে। তো দেখো এখানে স্ক্রিনে লেখা আছে PRTSCN। প্রত্যেকেরই কিবোর্ডে বা ল্যাপটপের যে কিবোর্ড রয়েছে সেখানে দেখবে PRTSCN, এবং এই PRTSCN কিটা তোমরা কোথায় পাবে না, একদম প্রথমের দিকে, একদম প্রথমের যে ফার্স্ট রো বরাবর দেখবে 12টা কি পয়েন্ট রয়েছে। সেটা হচ্ছে যে F1, F2, F3, F4, F5, F6 এবং F7 এবং F8 আপ টু F12। এই 12টা কিয়ের একদম পাশে, ডান পাশে PRTSCN বলে একটি কি রয়েছে, বা ল্যাপটপে তোমরা F12 নিচেও দেখতে পারো PRTSCN বলে যে একটি কি রয়েছে। এই কিটি প্রেস করলেই কিন্তু স্ক্রিনে চলে আসবে স্ক্রিনশটের একটি অপশান, এবং সেখান থেকে তোমরা নিজেদের মতো ছবি সিলেক্ট করে কতটা স্ক্রিনশট নিতে হবে সেটা তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারো। এছাড়াও আর একটা কি রয়েছে PRTSCN, যেটা বললাম, প্লাস কন্ট্রোল প্লাস ভি, অর্থাৎ CTRL প্লাস ভি। এই তিনটে কি যদি তোমরা একসাথে প্রেস করো তাহলেও কিন্তু স্ক্রিনশটের অপশান চলে আসবে। এর ঠিক উদাহরণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আমরা তো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে লিখবো, তাই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত কিছু ছবি আমরা কিন্তু গুগল থেকে কালেক্ট করে নেব। যদি তোমাদের নিজস্ব কোনো গ্যালারিতে কোনো ছবি থাকে সেটাও তোমরা OTG কেবল কানেক্ট করে এখানে
গ্যালারি থেকে এখানে ইনসার্ট করে সেভ করে নিতে পারো, কিন্তু যেহেতু আমরা গুগল থেকে কাজটা করব সেখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই যে PRTSCN এই কিটি প্রেস করবার পরেই দেখবে একটা ইন্টারফেস আসছে স্ক্রিনশট করবার। এই যে এখানে স্ক্রিনশট আসছে এবং দেখছো একটা প্লাস সাইন রয়েছে। এই প্লাস সাইনটা মানে তোমাকে কম্পিউটারকে নির্দেশ দিতে বলেছে যে তুমি কতটা পরিমাণে ছবি বা কতটা স্ক্রিনে দেওয়া অংশ তুমি স্ক্রিনশট করতে চাও। তো আমি আরেকবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে। এই যে এখানে এইটুকু অংশটি আমি নিতে চাইছি যাতে আমার কাজে সুবিধা হয়। এবং এরপরে দেখো আরেকটা ছবি আমি স্ক্রিনশট করে দেখাবো। এখানে কোনো রকম গুগল লেন্স বা ওয়াটারমার্ক বা কোনো ছবি যদি থাকে তোমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং একেবারে আমরা কপি করব না। এর নিচে দেওয়া যে লিঙ্কটা আছে বা যে ওয়েবসাইটের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আমরা রেফারেন্স হিসেবে ইউজ করব, যাতে কোনো রকম পাইরেসির ইস্যু না থাকে। পাইরেসির ইস্যু অর্থাৎ অন্যের জিনিস না তার পারমিশনে কোনো রকম লিগাল ইউজ করাটাকে কিন্তু পাইরেসির প্রবলেম বলা হয়। আশা করি তোমরা সবাই জানো। তো এখানে দেখো আমরা সবাই জানি যে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমরা রেফারেন্স পেজ কখন দিই। রেফারেন্স পেজ অর্থাৎ সহায়ক গ্রন্থপঞ্জি। এখানে তো আমরা কোনো গ্রন্থপঞ্জি দিচ্ছি না, আমরা দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক। তো তাহলে সেখানে আমরা দেখে নিচ্ছি যে একদম থ্যাংক ইউ পেজের আগের পেজটা যেটা হচ্ছে আমাদের রেফারেন্স পেজ হবে। সেখানে আমি এই বক্সগুলি এডিট করে আগে যেভাবে দেখালাম ঠিক সেমভাবে লিখে বাংলায় টাইপ করে রেফারেন্স লিখব এবং রেফারেন্স লেখার পরে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে এই কপিটি লিঙ্ক যে কপি অ্যাড্রেস লিঙ্কের যে অ্যাড্রেসটা আমরা কপি করছি বা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আমরা কপি করেছি সেটা এই স্ক্রিনে আমি কীভাবে পেস্ট করব। এখানে রেফারেন্সেস লিখলাম আমি ইংলিশে, তোমরা চাইলেই বাংলাতেও লিখতে পারো। তো এখানে যেহেতু অনেকগুলো ছবি আমরা ক্যাপচার করব তাই আমি প্রথমেই 1 লিখে নিলাম এবং তারপরে কী করলাম, এই কপি যে ওয়েবসাইটটা যে অ্যাড্রেস আছে এই লিঙ্ক অ্যাড্রেসটাকে কপি করলাম। কপি করার এই যে রাইট কি প্রেস করে কপির অপশান পাবে অথবা কন্ট্রোল+C করেও কপি করা যেতে পারে এবং পেস্ট করবে কিভাবে কন্ট্রোল+V ইউজ করে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে দেখো আরেকটা যে ছবি নিলাম সেই ছবিটার আমরা কিন্তু যে ছবির নিচে যে লিঙ্ক ছিল সেটাও আমরা কপি করে পেস্ট করে দেবো, সেটাই দেখাবো। তার আগে আমি ইরেজার দিয়ে এই স্ক্রিনটি মুছে নিচ্ছি। তোমরা এখানে ড্র সেকশানে গিয়েই কিন্তু লাইন বা পেন্সিল দিয়ে যে ড্র করে সেটা পাবে। তো যেহেতু এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, তো তোমাদের যেহেতু পিপিটি তৈরি করা হয়েছে তোমাদের আলাদা করে আঁকার কিছু নেই। এক্সট্রা স্ট্রেট লাইন বা শেপ এগুলো তোমরা চাইলেই ইউজ করে নিতে পারো। এরপরে দেখো এখানে যে লেখাগুলি আছে এগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি এবং এই ফরম্যাটের উপরেই আমি আমার যাবতীয় যে তথ্যাদি সেগুলি আমি বসাবো। তার আগে বলে দিই যে পিপিটিতে কিন্তু খুব একটা বেশি লেখা তোমরা দেবে না, যতটা সম্ভব কম লেখা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বেসিক যেটুকু না দিলে নয় সেটুকুই দেবে এবং তাৎক্ষণিক দেখে যেটুকু বোঝা যায় বা তুমি সহজে বলতে পারো সেইভাবেই বলবে। তো দেখো এখানে হচ্ছে আমরা তোমাদের সুবিধার জন্য তোমরা খাতা যেটা লিখেছো সেটা লিখবে। তো আমার তো সেরকম কিছু লেখা নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফ বলে সার্চ করে নিয়েছি, দিয়ে সেখান থেকে ট্রান্সলেটারে ট্রান্সলেট করে নিয়েছি বাংলায়। এরপরে কপি করলাম Ctrl+C এই কি প্রেস করে এবং তারপরে সেটা পেস্ট করলাম। এখানে দেখো এখানে যেহেতু সাইজটাকে একটু অসুবিধা হচ্ছে, ওই ছোট্ট একটি বক্সের মধ্যে আমাকে সমস্ত লেখা ভরাতে হবে, আমি তাই সেই জন্য সাইজটাকে মিনিমাইজ করে নিচ্ছি। সাইজ মিনিমাইজ করবেন কিভাবে না, এই লেখাগুলোকে একসাথে সিলেক্ট করে তার পাশে দেখবে সাইজগুলোকে আস্তে আস্তে করে মিনিমাইজ করা যায়। নিজেদের পছন্দ মতো নয়, যতটুকু বক্সে ভরবে এবং সবটা লেখা দূর থেকে বোঝা যাবে সেই রকম মিনিমাইজ করবেন। একেবারে ফন্টের সাইজ একেবারে হচ্ছে মিনিমাইজ করে দিলে দূর থেকে দেখাও যাবে না, তাই মাঝারি রাখার চেষ্টা করবেন। এই যে দেখুন এখানে বক্সের মধ্যে যখন ধরে গেছে তখন আমি সাইজটাকে আরেকটু ইনক্রিজ করে 10 বা 12 ফন্টের সাইজে রেখে চেষ্টা করলাম। এই যে এতগুলো লাইন লেখা হয়েছে এতগুলো লেখার দরকার নেই, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং মূলত বিষয়টি কি সেটা বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। না হলে এক্সটার্নাল মনে করবেন যে হুবহু একই লিখে দেওয়া হয়েছে, তো সেখান থেকে লিখবেন কিন্তু যথেষ্ট সংক্ষেপে লেখার চেষ্টা করবেন।
আশা করি বোঝাতে পারলাম। এরপরে আসছি যে আমি এখানে কিভাবে ছবি ইনসার্ট করব। ইনসার্টে গিয়ে পিকচার অপশানে দেখবেন, পিকচারের মাই ফোল্ডারে যে বা মাই ডিভাইসে যে পিকচারগুলি আছে সেখানে একটি স্ক্রিনশট বলে ফোল্ডার তৈরি হবে। সেখানে যে স্ক্রিনশট ইমেজ করা হয়েছে সেটা কিন্তু এন্টার করে দিলেই বা ইনসার্ট হয়ে যাবে, এবং এখানে আমরা নিজেদের পছন্দ মতো ছবিগুলোকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে বসাবো যাতে সেটা মানানসই হয়। এবং তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করছি। এটা যখন তোমরা প্রথম কাজটা করবে তোমাদেরও একটু অসুবিধা হবে, সময় লাগতে পারে, তবে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি। তো তোমরা এই ভিডিও দেখে দেখে যদি তোমরা নিজেদের পিপিটি প্রেজেন্টেশনে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের খুব অল্প সময়ে জিনিসটা তৈরি হয়ে যাবে। একটি ছবি আমি অ্যাটাচ করেছি এইভাবে। এরপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে বাকি ছবিগুলো অ্যাটাচ করতে হয় এবং কিভাবে তাদের সাথে সাথে কপি লিঙ্ক যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো কপি করে কিভাবে আমি পেস্ট করে স্ক্রিনে বসাচ্ছি সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এখানে যেহেতু স্ক্রিনটা ব্ল্যাক, সেই জন্য যাতে রেখাগুলো ভালো করে বোঝা যায় এবং চোখে কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে দেখবে উপরে একটা স্ক্রিন রয়েছে। স্ক্রিনে যে লেখা আছে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্টস, এগুলো কিন্তু তোমাদের কাজের সুবিধার জন্যই। তো আমি এখানে শেপ ফিল দেখে লেখাটা কালারটা চেঞ্জ করলাম। এখানে তোমাদের ইচ্ছে মতো তোমরা কালার ইউজ করবে, কিন্তু এমন কালার ইউজ করবে যাতে দূর থেকে দেখে বোঝা যায়। তো তোমাদের যেটুকু বলার সেটা হচ্ছে যে এই পিপিটি ইউজ করাটা তোমাদের প্রথমে একটু অসুবিধা মনে হতেই পারে, খটোমটো মনে হতেই পারে, কিন্তু যারা মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেলের ব্যবহার তোমরা শিখেছো তাদের কাছে এই জিনিসগুলো কিছুটা সিমিলিয়ার মনে হতে পারে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা পড়ে পড়ে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে স্ক্রিনের ওপরে সেগুলো দেখেই কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপরে দেখো পরের স্লাইডে আমরা চলে এসেছি এবং আমরা এবারে লিখব ক্ষতিকারক প্রভাব। তো প্রভাব শব্দটা লিখলাম, কিন্তু এখানে অন্যরকম প্রোনাউন্সিয়েশন দিয়েছিল, তারপরে সঠিক প্রোনাউন্সিয়েশনটা দিতে আমরা সেটাতে ক্লিক করে ঠিকঠাক করে সিলেক্ট করলাম। এরপরে তোমরা দেখো ক্ষতিকারক প্রভাবটাকে আমি মার্জিন বরাবর নিয়ে যাচ্ছি কীভাবে মাউসের সাহায্যে। ওর চারপাশের যে বক্সটা রয়েছে সেই বক্সটার সাইডে ক্লিক করে আমি নিয়ে যাচ্ছি। এরপরে দেখো ক্ষতিকারক প্রভাব, তো এখানে আমি যেহেতু সময়টা একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তোমাদেরকে সবটা বোঝাতে হবে, তো সেই জন্য আমি ছবি ব্যবহার করছি। তোমরা কিন্তু পারলে 2-3 লাইন লেখো যে ক্ষতিকারক প্রভাবের মধ্যে কি কি হচ্ছে, ছবিগুলো দেবে এবং ছবিগুলোর সম্পর্কে কি বোঝাতে চাইছে সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করবে। এখানে দেখো আমি কপি করে নিয়েছিলাম আগে, এখানে এবারে আমি পেস্ট করব। এরপরে এই যে ছবি আছে কয়েকটা, এই যে ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটাও যদি তোমরা সার্চ করো এখানেও কিন্তু ছবি তোমরা পেয়ে যাবে। ফর এক্সাম্পল গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিশ্ব উষ্ণায়ন, সেটা কিন্তু প্রথম এবং প্রধান কারণ সেটা হলো যে টেম্পারেচারটা খুবই ইনক্রিজ করছে। প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো একটা সামার সিজন হয় টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বছরের প্রায় সারা বছরই বৃষ্টি হচ্ছে। তারপরে গ্লেসিয়ার যেটা আন্টার্কটিকা বা যে ধরনের বরফীয় মহাদেশগুলি রয়েছে বা বরফ যে সংগলিত যে জায়গাগুলি রয়েছে সেখানকার বরফ কিন্তু গলে যাচ্ছে, যে তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই বরফ গলে যাওয়ার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে কিন্তু অপেক্ষাকৃত উপকূলীয় অঞ্চল বা নিচু এলাকা বা পার্বত্য এলাকা সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্যা তৈরি হচ্ছে। এখন রিসেন্টলি উত্তরাখণ্ডে তোমরা দেখতেই পেয়েছো যে কীভাবে সমস্ত কিছু গোটা একটা অংশ পুরোটাই জলের তলায় চলে গেছে। ঠিক এগুলোকেই বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। এবং আরও একটা জিনিস এখানে আমি দেখাইনি, সেটা হচ্ছে যে ওজোন স্তরে যে
হোল তৈরি হয়েছে, সেটা যেটা আমাদেরকে সূর্যের থেকে যে আলট্রাভায়োলেট রে রয়েছে সেটা আসতে বাধা দিত, বা এই ধরনের জিনিসগুলো তো তোমরা মুখে বলতে পারো, বা কয়েক লাইন যদি লিখে যেভাবে দেখালাম সেভাবে লিখে তার পাশেই কয়েকটা ছবি যদি তোমরা অ্যাটাচ করে দিতে পারো, তোমাদের কিন্তু খুবই ভালো হবে। আর হ্যাঁ, আমি এই টপিকটা জাস্ট বেছে নিয়েছি, তোমরা নিজেদের বিষয় অনুযায়ী, নিজেদের সাবজেক্ট অনুযায়ী যে ধরনের বিষয় রয়েছে সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ছবি নিচ্ছি, এবং ছবির যে সাথে সাথে স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে আমি কিন্তু তার নিচে দেওয়া লিঙ্কগুলোও কপি করে নিচ্ছি। এবং আরেকটা গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একদম চাক্ষুষ যে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে আমাদের যে বিশ্ববিখ্যাত তাজমহল রয়েছে, সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য তাজমহল, সেটার উপরে কিন্তু তার যে মার্বেল পাথর রয়েছে সেটাখানে কিন্তু আলট্রাভায়োলেট রশ্মির জন্য স্টোন ক্যান্সার তৈরি হয়েছে। এটা একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা প্রভাব। তো দেখো, এই ছবিগুলো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং সেই সাথে একই প্রসেসে লিঙ্কগুলো কপি করে পেস্ট করে দিচ্ছি রেফারেন্সে। যদিও ওই অল্প সময়ের মধ্যে অতগুলো কপি করে একই প্রসেস দেখানো সম্ভব নয়, আমি তোমাদেরকে প্রসেস দেখিয়ে দিয়েছি, এটসেট্রা বলে তোমরা লিখে দিতে পারো যদি একটা পেজের মধ্যে না কুলোয়, কিন্তু চেষ্টা করবে আরেকটা স্লাইড নিয়ে রেফারেন্সগুলোকে কমপ্লিট করার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিজস্ব যা কিছু মতামত, যা কিছু সংশয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এরপরে দেখো, আমি পুরো পিপিটিটা তোমরা 10 থেকে 11 পেজের মধ্যে কিভাবে, 11টা স্লাইড বলা যেতে পারে না, পেজ, স্লাইডের মধ্যে কিভাবে তৈরি করবে আমি পুরোপুরি দেখাচ্ছি তোমাদেরকে। ধীরে ধীরে তোমরা একটু ধৈর্য ধরে দেখতে পারো। যাদের মনে হচ্ছে যে একটু বেশি স্লো হয়ে যাচ্ছে তারা স্পিড ইনক্রিজ করেও দেখতে পারো, কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখবে। তো এই দেখো, আমি এটাকে ইনক্রিজ করে নিচ্ছি। এই পেজের মধ্যে যদি এটা না কুলোয় তাহলে কিন্তু তোমরা পারলে আরেকটা স্লাইড অ্যাড করে তোমাদের কাজটা কমপ্লিট করতে পারো। এরপরে ক্ষতিকারক প্রভাবের মধ্যে আবার সেম প্রসেসে ইনসার্টে গিয়ে, ইমেজে গিয়ে যে স্ক্রিনশট সেকশন রয়েছে সেখান থেকে কিন্তু আমরা ছবি সিলেক্ট করব এবং ছবিটাকে এখানে এন্টার করব। তো এখানে দেখো, এর নিচে নিচে কিন্তু তোমরা এই ছবিগুলো কি বোঝাচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে বক্স করে কিভাবে লিখবে না, তোমরা যদি কোনো রকম ওই যে ইনসার্ট সেভ অপশানে গিয়ে সেখানে কোনো রকম ট্রায়াঙ্গুলার পাবে, সার্কেল পাবে, যে কোনো ধরনের শেপের মধ্যে জিনিসটা নিয়ে ভালো করে যাতে বোঝা যায় সেই মতো করে, যে এবং অ্যারো চিহ্ন মার্ক করে কিন্তু তোমরা ছবিগুলো বোঝাবে। নাহলে ছবিগুলো তো দেখে পরপর ছবি, কী কারণে তুমি ছবিটা দিয়েছো সেটাও কিন্তু সংক্ষেপে লেখা যদি থাকে তাহলে কিন্তু একটা এক্সট্রা ইম্প্যাক্ট পড়বে এক্সটার্নালে তোমার উপরে। আমি ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর যাদের মনে হচ্ছে ওরে বাবা এটা তো খুবই কঠিন বিষয়, আমি এসব করব না, দেখে একটু কঠিন মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমি যখন এই পিপিটি তৈরি করেছিলাম আমাকে এভাবে কেউ বোঝায়নি। যদি এইভাবে বোঝাতো তাহলে আমার মনে হতো যে কাজটা আমি যেভাবে করেছিলাম আরও একটু কম সময়ে জিনিসটা তৈরি করতে পারতাম। তো দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। এখানে গিয়ে ইনসার্টে গিয়ে, হ্যাঁ, এই যে আমি এইভাবে বক্স করে নিয়েছি। এখানে তোমরা নিজেদের মতো যে প্রভাব, যেটা স্টোন ক্যান্সার, যেটা আমি মুখে মুখে বললাম সেটা কিন্তু লিখে দিতে পারবে। যাদের ধরো ইতিহাস বিষয়, তারা নতুন কোনো আর্কিওলজিক্যাল যে সার্ভে যেটা হয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমরা তৈরি করতে পারো। জিওগ্রাফির তো অনেক রকমই বিষয় রয়েছে, নতুন নতুন বিষয়, ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমরা পিপিটি করবে। গতানুগতিক যদি পিপিটি বানাও তাহলে কিন্তু মনে হবে যে না, কেমন একটা একই জিনিস চলছে লুপে, তো একই। আর এটা চেষ্টা করবে যে আলাদা আলাদা করার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পর রোল নাম্বার তো একই পিপিটি তৈরি করে এনেছে, তো এটা করো না তোমরা, তোমাদেরকে এটা একটা সাজেশান। তো এরপরে দেখো গৃহীত পদক্ষেপ আমরা কি নিয়েছি, অর্থাৎ কোনো কিছু সমস্যা হলে তো তার কোনো একটা ব্যবস্থা নিতে হয়।
তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু অনেক রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন গ্লোবাল সামিট, G20 সামিট, তারপরে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ যেটা SDG, সেটার যে 30টা গোল রয়েছে, তার মধ্যে কিন্তু একটা এই পরিবেশ সংক্রান্ত, ক্লাইমেট চেঞ্জের ওপরে। তো সেই জিনিসগুলো অল্প অল্প করে তুলে ধরে তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারো। তো দেখো, আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এই জিনিসগুলো, কিছুটা এদিক ওদিক হয়ে যায়। এই জিনিসগুলো তোমাদেরকেও শিখতে হবে। আর হ্যাঁ, তোমাদের কাদের কবে এক্সাম রয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটি পিপিটি নয়, ভাইভা সংক্রান্ত একটি ভিডিও অ্যাটাচ করে দেবো। তো তোমরা পারলে গিয়ে দেখো, তোমাদের কাজে দেবে। আর প্রত্যেকের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। তো আরেকটি বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যে যারা কোনোভাবে এক্সাম দিতে পারোনি এই মৌসুমে, কোনোভাবে কোনো রকম ইস্যু ছিল বা অন্যান্য এক্সাম ছিল, যেহেতু এবছর DL-এর এবং B.Ed-এর এক্সাম কিন্তু একই সময়ে বা একই দিনে ছিল, আলাদা আলাদা সেশন, 2023-25 DL-এড এবং 2024-26 B.Ed। তো যেহেতু সেন্টার আলাদা আলাদা হয়, অনেক স্টুডেন্টই কিন্তু কনফিউশনের মধ্যে ছিল। তোমরা শেষ অবধি কোন এক্সামটা দিয়েছিলে সেই ব্যাপারে যদি তোমরা আমাদেরকে জানাতে চাও, কমেন্টে অবশ্যই জানাও। তো দেখো, এখানে থ্যাংক ইউর নিচে অনেকগুলো টাইটেল লেখা ছিল, তো সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি আস্তে আস্তে। এবং তোমরা দেখতেই পেলে যে উপসংহারে আমি কিভাবে এডিটটা করলাম। উপসংহারে আরও যাবতীয় যা বিষয় আমি সেটা পরে দেখাচ্ছি। থ্যাংক ইউর নিচে অনেকগুলো, যেহেতু তোমরা টেমপ্লেট একটা ইউজ করেছো, সেখানে একটা ওই জন্য নামগুলো লেখা ছিল। তো চেষ্টা করবে যে ফন্ট তোমরা ইউজ করছো সেখানের কোনো কিছু না থাকে যেন। বাকিগুলো রিমুভ করে নিজেদের মতো করে নিজেদের তথ্যাদি তোমরা এন্টার করে পিপিটিটা তৈরি করবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো কিভাবে আমি পিপিটিটা তৈরি করেছি। লাস্ট যেটা ফাইনাল লুক তোমাদেরকে একবার পুরোটা ভালো করে শো করাতে চাই, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। আর হ্যাঁ, যারা B.Ed করছো তাদের মনে হতেই পারে যে সামনের তো SLST এক্সামটা হয়ে গেল, আমরা তো এখানে অংশগ্রহণ করতে পারছি না, তাহলে B.Edটা করে আমরা কি করলাম। তো ডিমোটিভেট হওয়ার দরকার নেই, সামনে হয়তো আরও সুযোগ আসতে পারে। এখানে দেখো, আমি জিনিসটাকে সেভ করে নিলাম। ওখানে গিয়ে দেখবে একদম রাইট ক্লিকে গিয়ে সেভ বা সেভ অ্যাজ অপশান থাকে। সেখানে এই বিষয়ে যেটা বলার, যে সেভ করবে যদি প্রিন্ট আউট কভার হয়, তাহলে তোমরা কিন্তু PDF ফরম্যাটে সেভ করবে। দুটো ফরম্যাটেই সেভ করবে, একটা PDF ফরম্যাটে এবং PPT ফরম্যাটে, যেটা তোমাদের নিজেদের পেন ড্রাইভে বা ফোনের যদি নিয়েও নাও OTG কেবিলের সাহায্যে অবশ্যই। এবং যারা ফোনে PPT করেছো রেডি, তারা কিন্তু কোনোভাবেই PDF ফরম্যাটে কিন্তু একেবারেই কলেজে নিয়ে যাবে না বা এক্সাম সেন্টারে নিয়ে যাবে না। ভাইবা তোমাদের নিজেদের কলেজেই হবে, তো সেখানে জিনিসগুলো মাথায় রেখে যাবে। কারণ যে প্রজেক্টর যেটা রয়েছে বা স্লাইড যেটা, সেটা কিন্তু PDF ফরম্যাটে ওপেন ঠিকঠাক হবে না। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুমি যদি PDF থেকে ডিরেক্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ট্রান্সফার করতে চাও, তখন কিন্তু লেখা এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমি তোমাকে এখানে আর একটা ব্যাপার, যেটা হচ্ছে যে ট্রানজিশানগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা স্লাইড শো বা ট্রানজিশান এগুলো নিজেদের মতো করে রেডি করে জিনিসটাকে যাতে এত সুন্দর হয় সেইভাবে তৈরি করতে পারো। তো জিনিসগুলো আমি একদম শেষ অবধি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে চাইছি। এই যে দেখো, তো দেখো বন্ধুরা, আমি এই পিপিটিটি তৈরি করেছি এবং এর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো
তোমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে ধীরে ধীরে যে আমি কি কি অ্যাড করেছি পয়েন্ট, এবং শেষে সব কিছুই কিন্তু আমার ঠিকঠাকভাবেই হয়েছে। এখানে আমি পদক্ষেপ সব কিছুতে কিন্তু ঠিকঠাক করে, উপসংহার সব কিছুতে কিন্তু আমি যুক্ত অ্যাড করেছি জিনিসগুলো। সেখানে G20 সামিটের ছবি হতে পারে বা যাবতীয় যা কিছু। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।